আজকের ক্লাসে আমরা কোষে দেখি 1.2টা পড়ব এবং সেটার মাধ্যমে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা যা পড়া হয়েছে আগে সেটার একটা রিভাইজ হয়ে যাবে এবং আরও ভালোভাবে বোঝাও যাবে। ঠিক আছে, তো 1.2-এ কোষে দেখি যে প্রথম যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে কি না সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যাতে বলছে প্রথম যেটা স্টেটমেন্ট আছে সেটা বলছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যাই হবে, তাই তো? এটা এবার দেখে নিই দুটো মূলদ সংখ্যার সমষ্টি কেমনভাবে হবে। দুটো মূলদ সংখ্যা নিই, আমি কী নিই, 2 নিই প্লাস 3 নিলাম, কারণ বাই 1 লেখা যাচ্ছে, তাই তো? তাহলে এদের কী হবে সমষ্টি না 5 মানেই তো 5/1, তো একটা মূলদ সংখ্যাই পাচ্ছি, তাই তো? তার মানে প্রথম যে স্টেটমেন্টটা আছে সেটা সঠিক বা সত্য। দ্বিতীয় যেটা বলছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। একটা অমূলদ সংখ্যা নিই, দেখি অমূলদ সংখ্যা কী আছে না √5 থাকতে পারে প্লাস √3 হবে। এদের কি যোগফল কিছু হবে? এরমই থাকবে। কিংবা আমি যদি ভাবি যে দুটোই √5 নিলাম, তাহলে কী হবে 2√5। দেখো এটাও তো একটা অমূলদ সংখ্যাই পাচ্ছি, তাই তো? এটা থেকে আমরা কি পাবো না এটা যোগ করা যাবে না, এরকমই থাকবে, তাই তো? তাহলে এটাও একটা অমূলদ সংখ্যাই পাবো, তাই তো? তাহলে দ্বিতীয় যে স্টেটমেন্টটা আছে সেই দ্বিতীয় স্টেটমেন্টটাও সঠিক যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। 3 নম্বর যে স্টেটমেন্টটা বলছে সেটা কি বলছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো মূলদ সংখ্যা নিই আমরা, দুটো মূলদ সংখ্যা কি হবে না 1/2 নিলাম একবার ইন্টু 3 নিয়ে নিলাম, 3 মানেই তো 1, 3/1, তাহলে এটা কি পাওয়া যাবে না 3/2। এটা একটা মূলদ সংখ্যাই হচ্ছে, তাই 3 নম্বর যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটাও ঠিক সঠিক বা সত্য। 4 নম্বর যে স্টেটমেন্টটা বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো অমূলদ সংখ্যা নিই, তাহলে এখানে যেমন নিয়েছিলাম এইটা নিয়েছিলাম, এটাই নিয়ে দেখি √5 ইন্টু √3 কী পাওয়া যাবে না রুটের মধ্যে চলে আসে 5 ইন্টু 3 √15। এটা কি মূলদ সংখ্যা? এটা মূলদ সংখ্যা হবে না, কারণ এটা এই দুটো হচ্ছে কোপ্রাইম নাম্বার, তাই তো? পরস্পর মৌলিক, তাই এটাও কিন্তু তোমার অমূলদ সংখ্যাই হবে। কিন্তু অন্যদিকে যদি দেখি যে √5 ইন্টু √5, তাহলে আমরা কি পাবো √5 ইন্টু 5, তাহলে বর্গমূল করে দেওয়া যাবে 5। দেখো এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, তাহলে আমি দুটো অমূলদ সংখ্যার গুণফল যে সর্বদা মূলদ সংখ্যাই পাবো সেরকম কিন্তু নয়, অমূলদ সংখ্যাও পেতে পারি আমরা। ঠিক আছে, তো এটা ভুল তাহলে বা মিথ্যা তোমার এই স্টেটমেন্টটা। এরপরে 5 নম্বর স্টেটমেন্টটা দেখি। 5 নম্বর স্টেটমেন্টে বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, অবশ্যই এটাও সঠিক, কারণ প্রত্যেকটা মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটাই তো করছো যে রিয়েল নাম্বার, তাই তো? বাস্তব সংখ্যা, এই রিয়েল নাম্বারের মধ্যেই তো মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা এই সমস্ত কিছু আছে, তাই তুমি বলতে পারো সহজেই যে প্রত্যেকটা যে মূলদ সংখ্যা আছে সেগুলো সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, যে 6 নম্বর স্টেটমেন্টটা আছে প্রত্যেকটা যে বাস্তব সংখ্যা আছে সেগুলো সবই বলছে অমূলদ সংখ্যা। এটা কি সম্ভব না? বাস্তব সংখ্যার মধ্যে একটা ভাগ হচ্ছে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে তো আরও অনেক আছে, পূর্ণ সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে, এরকম অনেক আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে বলা যাবে না কিন্তু অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাই এইটা কিন্তু মিথ্যা হয়ে গেল। বেশ 2 নম্বর যে কোয়েশ্চেনটা বলছে অমূলদ সংখ্যা কাকে বলে লিখি এবং অমূলদ সংখ্যার 4টে উদাহরণ দিই। আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা কাকে বলে।
তাও একবার মনে করিয়ে দিই যে মূলত সংখ্যা কোনটা না, যেটাকে p/q আকারে লেখা যায় এবং q নট ইকুয়াল টু 0 হতে হবে। আর অমূলত সংখ্যার ক্ষেত্রে কি বলা হয়েছিল না, এরকম এই p/q আকারে লেখা যাবে না, এবং যাদের দশমিকের বিস্তার অসীম পর্যন্ত, দশমিকের বিস্তার অসীম পর্যন্ত মানে হচ্ছে, একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। যেমন আমরা পায়ের ভ্যালু পড়েছিলাম, পায়ের ভ্যালু কি হয় না 3.1415 এরভাবে চলতেই থাকবে। মানে কোনো সংখ্যা কি রিপিট আসছে? হ্যাঁ, এটাও বলতে হবে যে অমূলত সংখ্যার ক্ষেত্রে দশমিকের যে বিস্তার থাকে, সেই দশমিকের বিস্তারের পরে কোনো সংখ্যা বা সংখ্যা গোষ্ঠী রিপিট হয় না, মানে আবৃত হয় না। ঠিক আছে, এটাই হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে কি আগে বলে নি যে অমূলত সংখ্যা p/q আকারে লেখা যায় না, এক, এবং দশমিকের পরে বিস্তার থাকে অসীম পর্যন্ত, এবং কোনো সংখ্যা পুনরাবৃত্ত হয় না বা সংখ্যা সমষ্টি পুনরাবৃত্ত হয় না। যেমন আরেকটা উদাহরণ দিই, যদি এরকম যে 0.101 1011 এরমভাবে তুমি দেখো চলতেই থাকবে, কোনো সংখ্যা কি রিপিট হচ্ছে? দেখো সংখ্যাটা অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক তেমনি আরও যদি এক্সাম্পল দিই তাহলে আমি বলতে পারি যে √2 এর ভ্যালু, √2 এর ভ্যালু √2 এর ভ্যালু কী হবে না 4121। ঠিক আছে, এরকমভাবে চলতেই থাকবে, কোনোটা পুনরাবৃত্ত হচ্ছে না সংখ্যার, মানে দশমিকের পরে কোনো সংখ্যা পুনরাবৃত্ত হচ্ছে না, বা সংখ্যা গোষ্ঠী যে পুনরাবৃত্ত হবে এরকম কোনো রকম টেন্ডেন্সি দেখতে পাচ্ছি না। আরও উদাহরণ দিই যে √3 ভ্যালু, √3 এটা হচ্ছে তোমার একটা অমূলত সংখ্যা, এরও সংখ্যা এরকমভাবে চলতেই থাকবে, অসীম পর্যন্ত বিস্তার থাকবে এবং সেটা পুনরাবৃত্ত হবে না। এইগুলোকেই বলা হচ্ছে অমূলত সংখ্যা। আচ্ছা, উদাহরণ দেখে নিলাম আমরা, উদাহরণ এইগুলোকেই বলবো আমরা, √3 √2 এইগুলোকেই উদাহরণ আমরা পড়বো, এবং যদি তুমি আরও উদাহরণ চাও তাহলে √5। ঠিক আছে, এরকম উদাহরণ আছে অনেক। ঠিক আছে, আচ্ছা এবার 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, সেই 3 নম্বর কোয়েশ্চেনটাই দেখো অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছে। সেই নাম্বারগুলোর মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে কোনটা মূলত সংখ্যা কোনটা অমূলত সংখ্যা। দেখিনি আমরা, এখানে আমি কিছু করিয়ে দেবো আর কিছু তোমরা বাইরে কিন্তু করবে। ঠিক আছে, বেশ, প্রথম যে সংখ্যাটা দিয়েছে √9, √9 এটা মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? কীভাবে দেখবো? আমার রুট আছে, রুটটাকে তুলতে হবে আগে। আমি যদি 9টার লসাগু করি, 9 3 3কে 9, 3কে আর ভাঙা যাচ্ছে না, তাহলে আমি লিখতে পারি তো যে 9 মানে হচ্ছে 3 × 3 মানে হচ্ছে 3। তাহলে দেখো এটা একটা পূর্ণ সংখ্যার মতো চলে এলো, আর পূর্ণ সংখ্যা মানেই তো হচ্ছে একটা মূলত সংখ্যা, তাই √9 কিন্তু একটা মূলত সংখ্যা। ঠিক আছে, দ্বিতীয় যে নাম্বারটা আছে সেটা হচ্ছে কি 225। এই সংখ্যাটাকেও আমাদের রুট তোলার চেষ্টা করতে হবে। তার জন্য আমরা দেখি, তোমরা বর্গমূলের যে পদ্ধতি আছে, ভাগ প্রক্রিয়ায় যে বর্গমূল আছে সেই পদ্ধতিতেও দেখতে পারো, কিংবা এই পদ্ধতি দেখতে পারো। আমরা দেখো প্রথমেই মনে হচ্ছে 5 দিয়ে যাবে, কারণ শেষে 5 আছে, তাই 5 দিয়ে কেটে দেখি 5 × 4 = 20, 5 × 5 = 25। তারপরে দেখি 5 দিয়ে আবার যাবে, 5 × 9 = 45, আর 9 দেখলাম 3 3কে 9। তাহলে আমরা কি পাচ্ছি না √5 × 5 × 3 × 3। তাহলে দেখো জোড়া জোড়া পাচ্ছি আমরা, তাই তো? জোড়া জোড়া, তাহলে আমি রুট তুলে দিতে পারবো। তাহলে রুট তুলে দিলে কি পাবো না 5 × 3 মানে হচ্ছে 15। 15তে একটা পূর্ণ সংখ্যা পাওয়া গেল। তাহলে আমি এটা বলতে পারি যে √225 যেটা আছে সেটা একটা মূলত সংখ্যা। কেমন? এবার দেখো রুট, তারপরটা যেটা দিয়েছে √7, √7 দিয়েছে। √7টা একটা মৌলিক সংখ্যা, তাই তো? এটা তাই ভাঙা যাবে না,
তাই এটা রুট অবস্থাতেই থাকবে, আর এটা যে দশমিক আসবে সেটা অনন্ত পর্যন্ত আসবে, কিন্তু পুনরাবৃত্ত হবে না। বোঝা গেছে? তাই √7টা হচ্ছে একটা অমূলত সংখ্যা, পূর্ণ সংখ্যা আসছে না বা মূলত সংখ্যা ফর্মে লিখতে পাচ্ছি না আমরা এটা। ঠিক আছে, এরপরে দেখো যেটা আসছে হচ্ছে √50। √50, 50টাকে আমরা কীভাবে লিখতে পারি? মুখোমুখি করার চেষ্টা করি। 5 × 10, তাই তো? আরও ভাঙি 10টাকে, 5 × 5 × 2, তাই তো? তাহলে আমরা কি দেখো জোড়া একটা পেলাম, কিন্তু 2টা একা আছে, তাই 5টাকে আমি দশমিক রুটের বাইরে বার করে দিলাম, 5√2। দেখো এইখানে 5টা তো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এর সঙ্গে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে √2। √2টা হচ্ছে একটা অমূলত সংখ্যা, তাই আমি বলতে পারি এই গোটা সংখ্যাটা হচ্ছে একটা অমূলত সংখ্যা। তোমরা এরকমভাবে চেষ্টা করবে। এরপরে √100 আছে, √100 আছে, কিংবা √42 আছে। এরকমভাবে তোমরা চেষ্টা করবে কোনটা বর্গমূল হচ্ছে, কোনটা বর্গ সংখ্যা আছে, সেগুলো বাড়িতে চেষ্টা করবে। তারপরে তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার এটা প্রবলেম আছে, আমি বলে দেবো। ঠিক আছে, বেশ। এরপরের যে কোয়েশ্চেনগুলো আছে সেটা হচ্ছে 4 নম্বর এবং 5 নম্বর কোয়েশ্চেন, এবং 6 নম্বর কোয়েশ্চেনে একই জিনিস বলা আছে যে √5কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করি, বা √3কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করি। আগের দিন আমি বলেছিলাম এটা যে অমূলত সংখ্যাগুলোকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব, কারণ এটি একটু অন্য টাইপের, সেটা আজকে একবার বলে দিই, তোমাদের রিভাইজ হয়ে যাবে। তার জন্য পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়েছিলাম। পিথাগোরাসের উপপাদ্যটা কি? যে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ, তাই তো? তাহলে তিনি বলেছিলেন, পিথাগোরাসের যে উপপাদ্য সেখানে বলা আছে যে অতিভুজের স্কয়ার মানে এসি স্কয়ার ইকুয়াল টু কী হবে না, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার কি? বিসি স্কয়ার প্লাস লম্ব এবি স্কয়ার। এইটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ছিল, একদিন পড়েছিলাম এটা। তো এটাকে আমরা কাজে লাগাবো। এটাকে কাজে লাগাচ্ছি যে √5 বার করতে হবে। √5 বার করার আগে আমরা √2 বার করবো, দেন √3 বার করবো, তারপর √5 যাবো। ঠিক আছে, দেখি আমরা। দেখো একটা সংখ্যা রেখে ধরে নিলাম, এখানে ধরলাম 0, এখানে ধরলাম 1, এখানে ধরলাম 1, এখানে ধরলাম 2, এখানে ধরলাম 3। তাহলে এই 0 থেকে 1 পর্যন্ত কতটা ইউনিট না 1 ইউনিট ধরে নিলাম, যে এতটা হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, 1 ইউনিট। আমি ঠিক এর সঙ্গে সেম মাপ নিয়ে এদিকেও একটা রেখা আঁকলাম, সেটা হচ্ছে 1 ইউনিট, মানে এটাও 1 ইউনিট, এটাও 1 ইউনিট। ঠিক আছে, এবং আমরা দেখো একটা অতিভুজ এঁকে নিলাম, আর এটা লম্ব এঁকেছিলাম সংখ্যা রেখার উপরে, তাই এটা 90 ডিগ্রি। তাই তো? তাহলে আমরা অতিভুজটা কত হবে আমরা সেটা দেখি না। অতিভুজ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজটা কি হবে? নাম দিয়ে দিই এ বি সি। তাহলে এসি সমান কি হবে? √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে কি হবে? 1 + 1 সমান হচ্ছে √2। তাহলে আমরা এটা পাচ্ছি কি √2। এবং বলেছিলাম কীভাবে সংখ্যা রেখে সেটাকে সমান করবো না, আমি এখানে যদি কাটা কম্পাসটা রেখে এই যে মাপটা আছে অতিভুজের যে মাপটা √2, সেটার মাপটা নিয়ে বৃত্তচাপ একটা ঘুরিয়ে দিই, তাহলে যেখানে সংখ্যা রেখাকে ছেদ করবে সেটাই হচ্ছে √2 এর ভ্যালু। বোঝা গেছে? এবার আমরা দেখে নিই আরেকটা জিনিস, যে আচ্ছা √2 এর ভ্যালুটা তাহলে আমি এখানে পেলাম, এবার √3 ভ্যালুটা পাই, বার করি আমরা।
এখানে আমরা √2 ভ্যালু পেলাম, এটা 1। তাহলে এইখান থেকে গোটা এই অবধি আমরা ধরলাম হচ্ছে √2 ইউনিট, এই √2 যতটা ভ্যালু পাবো, তাই তো। আর আমি ওপরে একটা লম্ব আঁকলাম, এটার মান নিলাম 1 ইউনিট। তাহলে আমরা এবার একটা অতিভুজ দিয়ে সেটাকে যুক্ত করা হলো, ঠিক আছে। এটা সমকোণ, নাম দিয়ে দিলাম এ, বি এবং সি, ঠিক আছে। এবার দেখো আমরা অতিভুজটা বার করে দেখি। তাহলে এসি সমান কী হবে, সেই একই পদ্ধতি, রুট লম্ব স্কোয়ার 1 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √2 স্কোয়ার √2 স্কোয়ার। তাহলে আমরা কী পাবো, √1 প্লাস 2, তাহলে আমরা √3 পেয়ে গেলাম। তাহলে এটা আমি বলতে পারি হচ্ছে √3 অতিভুজটা। ঠিক একই পদ্ধতিতে এখানে কাটা কম্পাস বসিয়ে এই যে মাপটা আছে এই মাপটাকে নিয়ে তুমি যদি বৃত্তচাপ করো, সংখ্যা রেখাকে যেখানে ছেদ করবে সেই জায়গাটাই হচ্ছে √3 ভ্যালু। বোঝা গেছে? √3 ভ্যালু হলো। এবার দেখো √3 ভ্যালু তো পেয়ে গেলাম আমরা, এবার আর √2 এর ভ্যালুটাও পেয়ে গেছি আমরা। এবার √5 এর ভ্যালুটা বার করি আমরা। √2 এর ভ্যালু হচ্ছে এতদূর পর্যন্ত আর √3 ভ্যালু হচ্ছে এতদূর পর্যন্ত। তাহলে আমি যদি এই √3 ভ্যালুর ওপরে √2 এর ভ্যালুটা যতটা আছে সেইটা যদি আমি এখানে আঁকি, লম্ব টানি, ঠিক আছে, লম্ব টানলাম, এটা কত, √2 এর ভ্যালু, আর এইটা গোটাটা কত, এখানে √3 ভ্যালু হচ্ছে এই অবধি, ঠিক আছে, √3 ভ্যালু, আর এটা √2 লম্ব টানলাম। সেমভাবে আমি এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে দিলাম, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখানেও আমি নাম দিলাম একভাবে ABC। এবার দেখো, তাহলে এবার যদি আমরা অতিভুজ বার করি তাহলে কি হবে, AC সমান লম্ব স্কোয়ার √2 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √3 স্কোয়ার। তাহলে কি পাওয়া যাবে, 2 + 3, তাহলে কি পাওয়া গেল, √5। তাহলে এটা হচ্ছে √5। এবার যদি দেখো আমি যদি এটাকে বৃত্তচাপ, একইভাবে বৃত্তচাপ যদি আঁকি, তাহলে এটা সংখ্যা রেখাটাকে এইখানে ছেদ করল। তাহলে আমরা সংখ্যা রেখায় কীভাবে যে অমূলত সংখ্যাগুলোকে স্থাপন করব সেটা আমরা বুঝে গেলাম। এবং √5কে কোথায় স্থাপন হচ্ছে তোমরা বাড়িতে কাটা কম্পাস দিয়ে পেন্সিল দিয়ে ভালো করে আঁকবে ছবিগুলো, আমি তো এখানে মার্কার দিয়ে আঁকলাম। আর তাহলে আমরা স্পষ্টরূপে পেয়ে যাব যে কোথায় √5 এর ভ্যালুটা আসছে, কোথায় √3 ভ্যালুটা আসছে, এগুলো আমরা পেয়ে যাবো, ঠিক আছে। জিনিসটা খুব ইজি, দেখতে একটু মনে হচ্ছে শক্ত শক্ত লাগছে, কিন্তু পিথাগোরাসের যে উপপাদ্য আছে, যে পিথাগোরাসের উপপাদ্যটা একবার লিখে দিই, যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। খুব ইম্পর্টেন্ট, এটা একটা থিওরি বা উপপাদ্য তুমি বলতে পারো, যেটা তোমাদের ভবিষ্যতে বহু কাজে লাগবে, ঠিক আছে। আর বাকি যে অঙ্কগুলো আছে, মানে একইভাবে সংখ্যা রেখায় স্থাপনা আছে হচ্ছে √7 বা মাইনাসে আছে। আমি বলেছিলাম মাইনাসেরগুলো কীভাবে বার করবে, তুমি মাইনাসেরগুলো দেখো বার করতে। আমি বলেছিলাম যে বৃত্তচাপ তো নিচ্ছ, মনে করো এই অবধি √2 আছে, √2 এর ভ্যালুটা এই অবধি আছে, ঠিক আছে, √2 এর ভ্যালুটা এই অবধি। তো এই মাপ নিয়ে তুমি যদি এই ধারে ঘুরিয়ে দাও, তাহলে যেখানে ছেদ করবে সেটা হচ্ছে -√2। ঠিক √3 ভ্যালুটাও এই মাপ নিয়ে যদি এই ধারে ঘোরাও, তাহলে সেদিকে হবে হচ্ছে √3 ভ্যালু এবং -√3 ভ্যালু, এবং √5 এর ভ্যালুটা তারপরেই থাকবে নিশ্চয়ই। তো এরকমভাবে তো এই মাইনাস দিকে ঘাবড়ে যাবে না, বেশ।